কারো নাম আব্বাস উদ্দিন, অথচ তার ধর্ম হিন্দু। কারো জন্মসাল ৩০ বছর এগিয়ে দেয়া, কারো মায়ের বিয়ের আগে দেয়া আছে তার জন্মের তারিখ, অথচ এসব সমস্যা মেটাতে গলদঘর্ম হতে হচ্ছে রোজ। কেন এত দীর্ঘসূত্রিতা? সংকট মূলত কথায়। আলাপ করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী ওয়াক্কাসের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। সিলেট নির্বাচন কমিশনে হয়রানির শিকার হতে হচ্ছে সেবা প্রত্যাশীদের, যেমনটি আমরা খবরে জানছিলাম। বাড়তি টাকা দিতে হচ্ছে, দিনের পর দিন ঘুরতে হচ্ছে। আপনার কি মনে হয়, সবটাই কি সিস্টেমের সমস্যা নাকি গাফিলতি একটা বড় কারণ? ধন্যবাদ একাত্তর টিভিকে। প্রথমত আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনার এনআইডি কার্ডের যে সংশোধনী বিলম্ব বা গাফিলতি, এইসব বিষয়ের যে প্রথমত যে বিষয়টা, আমরা যদি একটু পিছনের দিকে চাই, 2018 সালের চাকুরি যে বিধি আছে, সেই বিধির 25(1)-এ বলা আছে নির্ধারিত সময়ে সরকারি সেবা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ে যদি সরকারি সেবা প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার অসদাচরণ, অদক্ষতা হিসেবে বিবেচিত হবে। এই আইন থাকার পরেও কেন নির্ধারিত সময়ে জনগণ বা সেবা গ্রহীতা তার সেবা পাচ্ছে না, তা একটু খতিয়ে দেখা দরকার। সেই ক্ষেত্রে কেন নির্ধারিত সময়ে সেবা পাচ্ছে না, তার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত যে কারণটা আমার কাছে মনে হচ্ছে, আমাদের দেশে বর্তমান সময়ে স্পিড মানি বা দুর্নীতি খুব বড় আকার ধারণ করেছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা বা বিভিন্ন কিছু দেখি, তাহলে সাম্প্রতিক সময়ে ছাগলকাণ্ড, পুলিশের আইজিপির যে সাবেক আইজিপির যে দুর্নীতির খবর, এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই এনআইডি কার্ড যত সময় না দেওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে জনবল সংকট, দ্বিতীয়ত হতে পারে যারা অপারেটর তাদের দক্ষতার অভাব, তৃতীয়ত হতে পারে যারা গ্রহীতা তারা হয়তো সহযোগিতা করছেন না সেভাবে। অর্থাৎ নির্বাচন কমিশন অফিসে তথ্য দিতে হয়, সেই তথ্য যদি সঠিকভাবে দেয়া না হয়, ওনারা যেই তথ্য পরবর্তীতে চান ফিডব্যাক হিসাবে, সেই ফিডব্যাক যদি গ্রহীতা না দেয়, তাহলে কিন্তু বিলম্বে কার্ড ইস্যু হয়। এটা একটা কারণ। আর আমরা যদি আবার প্রথম কারণটাকে যদি একটু বিশ্লেষণ করি, তাইলে বলবো যে আমাদের দেশে সেবা পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি একটা বড় কারণ। কারণ 2007 সালে যখন এনআইডি প্রকল্প শুরু হয়, তৎকালীন মহাপরিচালক হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে এনআইডি কার্ড যে এত বেশি গুরুত্বপূর্ণ হবে তা আমরা বুঝতে পারি নাই, যার কারণে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত অনেক ভুল ছিল। কিন্তু 2016 সালে যখন এনআইডি কার্ডে একটা চিপ লাগানো হয়, যেটা একটা স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়, এই স্মার্ট কার্ডের মধ্য দিয়ে জনগণ নানাবিধ সেবা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট করা, জমি রেজিস্ট্রেশন, সিম ক্রয়, বিদ্যুৎ বিল, বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, বিভিন্ন সেবার ক্ষেত্রে কিন্তু এই এনআইডি কার্ডের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখনই কিন্তু একটা প্রশ্ন দেখা দেয় যে নাম সঠিক আছে কিনা, বাবার নাম সঠিক আছে কিনা, জন্ম তারিখ সঠিক আছে কিনা। এমনও অনেক ঘটনা আছে দেখেছে মায়ের বিয়ের আগেই কিন্তু সন্তানের জন্ম, যা আসলে কখনো হওয়ার কাম্য না। আমরা যদি আরেকটু পিছনে দেখি, তাহলে দেখতে পাই যে রোহিঙ্গা যারা আমাদের দেশে আসছিল, রোহিঙ্গা আগমনের ফলে রোহিঙ্গারা কিন্তু অনেকেই, আমরা পত্রপত্রিকা, টিভি নিউজ, এমনকি একাত্তর টিভি তো আমি সম্ভবত একটা নিউজ দেখেছিলাম যে বেনামে বিভিন্ন নামে রোহিঙ্গারা কিন্তু তাদের এনআইডি কার্ড করে নিচ্ছে। তাহলে এর পিছনে কারা দায়ী? এর পিছনে যদি আমরা চিন্তা করি, তাইলে অনেকগুলা স্টেক হোল্ডার দায়ী। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ডাটা এন্ট্রি অপারেটর, অসাধু কর্মকর্তা, সার্ভারের সাথে যারা জড়িত, অনেকগুলো সিন্ডিকেট একসাথে হয়ে কিন্তু মূলত আমাদের দেশে জনগণকে ভোগান্তি দেওয়ার ক্ষেত্রে এই যে এনআইডি সংশোধন বলেন বা আরো অনেক সেবার বিষয় বলেন, এই সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে জনগণ দুর্নীতির একটা কথা তো আপনি বলছেনই। এছাড়াও যেমন এই সংবাদটির ক্ষেত্রে আমরা যেটি সিলেটের খবরটি নিয়ে আলোচনা করছিলাম, সিলেট নির্বাচন কমিশন কার্যালয়ের কাউকেই আমরা যুক্ত করতে পারিনি বা তারা কথা বলতে কোনোভাবে রাজি হননি। তো আমাদের দেশে বিভিন্ন সেক্টরে এই জবাবদিহিতার জায়গাটিতে সংকট কতটা প্রবল বলে মনে করেন? আমি দুইটা প্রশ্ন এখানে আসছে, একটা হচ্ছে সিলেটের প্রেক্ষাপট, দ্বিতীয়ত হচ্ছে জবাবদিহিতার ক্ষেত্রে সংকটটা কোথায়। সিলেটের প্রেক্ষাপট যদি বলি, বাংলাদেশের ভৌগোলিকভাবে সিলেট কিন্তু একটা প্রবাসী অধ্যুষিত একটা এরিয়া।
প্রতিনিয়ত মানুষ কিন্তু বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট বা বিদেশ থেকে এসে জমি ক্রয় বিক্রয় করা বা আদার্স বিভিন্ন কাজে কিন্তু তার এনআইডির যে সঠিক যে তথ্যগুলো সে সংযুক্ত করতে চায়। সিলেটে যেহেতু মানুষের হাতে প্রচুর টাকা আছে, সিলেট যেহেতু রেমিটেন্স প্রচুর আসে, সেই ক্ষেত্রে আমার ধারণা এখানে ঘুষের রেটও কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আজকে কি হ্যান্ডওভার নাই? অন্যান্য জেলার চেয়ে একটু ভিন্ন। তো সেই ক্ষেত্রে এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যারা এই এনআইডি কার্ডের গ্রহীতা যাদের মাধ্যমে যায়, সাধারণত অনেক সময় কিন্তু অনেকে দালালের মাধ্যমে নির্বাচন কমিশন অফিসে যায়, অনেকে আছে ব্রোকারের মাধ্যমে যায়, বিভিন্ন পরিচিত মানুষের মাধ্যমে যায়। সে হয়তো নিজে মানে আপনার সঠিকভাবে দেখে না যে তার যে তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, কেন দেওয়া হয়নি, সেগুলো না বোঝার কারণে অনেক সময় তার কাছে মেসেজ আসে, যে মেসেজে তার কাছে তথ্য চাওয়া হয়, এই তথ্যগুলোর ঘাটতি আছে। সেই ঘাটতি তথ্যগুলো যদি পরবর্তীতে গ্রহীতা নির্বাচন কমিশন অফিসে না প্রেরণ করে, তাহলে কিন্তু অনেক সময় এনআইডি কার্ড পেতে বিলম্ব হয়। 2024 জুন পর্যন্ত যে একটা ডেটা আছে, তাতে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে 6 লাখের অধিক এনআইডি কার্ডের সংশোধনী কার্যক্রম আন্ডার প্রসেস। এর মধ্যে অনিষ্পত্তি সম্পূর্ণ অনেক কেস আছে, কিছু আছে অন প্রসেসে আছে। এই যে বিভিন্ন বিষয়, এর পিছনে যে মূল যে বিষয়টা হচ্ছে এখানে অদক্ষ যারা টাইপ করে তারা যেমন দায়ী, এবং যারা টাইপ করে তারা কিন্তু দালালদের সাথে একটা সংযুক্তি থাকে। সংযুক্তির কারণে তারা যথাসময়ে কার্ডটা পৌঁছাতে চায় না, অথবা কার্ডে ভুল করলেই তো সে আবার আসবে, আবার টাকার বিষয় আসবে। এইসব কারণেই কিন্তু বারবার ভোগান্তিতে ফেলে। আর দ্বিতীয় যে বিষয়টা আসছেন, এসব বিষয়ের জবাবদিহিতার বিষয়টা কি, জবাবদিহিতার জায়গাটা কোথায়? আসলে কি আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে হঠাৎ করে আমরা আলোচনা করি, ফেসবুকে কথা বলি, অনলাইনে কথা বলি, মিডিয়াতে কথা বলি, একটা ঘটনার পর কিন্তু আরেকটা ঘটনা যখন আসে, পূর্বের ঘটনা কিন্তু আমাদের দেশে ধামাচাপা দিয়ে যায়। যদি আমরা চিন্তা করি, শুধু সিলেট নয় বা নির্বাচন কমিশন কার্যালয় নয়, সেবা প্রদানকারী এমন অনেক অফিস নিয়েই অভিযোগ পাওয়া যায় যে কাজ করাতে হলে বাড়তি টাকা দিতে হয় এসব অফিসে। মানুষের এই ধরনের ভোগান্তির তাহলে শেষ কোথায়, কি মন্তব্য করবেন? না, ভোগান্তি আসলে কি, আমাদের সংবিধানে কিন্তু বলা আছে যে কিন্তু জনগণের সবকিছুর মূল, জনগণ কেন্দ্রিক কিন্তু সবকিছু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের যে বর্তমান যে পারসেপশন, মানুষের যে মানে মোটিভেশন, এগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ আসছে। আমরা যদি একটা উদাহরণ দেই, আপনাদের মিডিয়া থেকেই আমরা খবরে পেয়েছি বা বিভিন্ন মিডিয়া থেকে খবর আসছে, বিসিএস এ ইনফরমেশন ক্যাডারের একজন মানুষ যখন সাব রেজিস্ট্রারে পরবর্তীতে সে মানে পদায়ন হতে চায়, সাব রেজিস্ট্রার হিসেবে চলে যেতে চায়, তো ওই জায়গাটাতে কিন্তু একটা নৈতিকতার একটা বিষয় আসে, জবাবদিহিতার বিষয় আসে। তাহলে কি মানে সাব রেজিস্ট্রারের সুযোগ সুবিধা বেশি বলেই কি সে মানে ইনফরমেশন ক্যাডার ছেড়ে সাব রেজিস্ট্রার যেতে চাচ্ছে? কারণ তার যদি সোশ্যাল স্ট্যাটাসের কথা চিন্তা করি, তার যদি ডিগনিটির কথা চিন্তা করি, বিশেষ ইনফরমেশনে তার ডিগনিটি বেশি ছিল, সেটা ছিল প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, তাহলে কেন সে সাব রেজিস্ট্রারে যাচ্ছে? ওই জায়গাটাতে কিন্তু একটা বিরাট প্রশ্ন। অতএব যারা সেবা গ্রহীতা তারা ভোগান্তি শিকার হবে না কেন? কারণ আমাদের দেশে যারা কর্মকর্তা আছেন তারা আসলে নিজেদেরকে সেবকের বদলে কিন্তু প্রশাসক ভাবছেন। প্রশাসক ভাবার কারণেই মূলত প্রবলেমটা হচ্ছে। বিভিন্ন সেক্টরে কিন্তু আমরা দেখতে পাই এরকম আসলে অনেকগুলো বিষয়, মানে ছোট ছোট করেও অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, যেগুলো একসাথে এক সুতোয় গেঁথে তারপর সমাধানের পথে হাঁটতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ।